আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিওস্ট্রপিক বায়ু বা জিওস্ট্রপিক উইন্ড। জিওস্ট্রপিক বায়ু বা জিওস্ট্রপিক উইন্ড এটি বলার আগে বা এটাকে ব্যাখ্যা করার আগে আমাদের কিন্তু জানতে হবে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স বা বায়ুর অবক্রমজনিত শক্তি এবং কোরিওলিস ফোর্স সম্বন্ধে বা কোরিওলিস বল সম্বন্ধে। প্রথমে আমরা একটা সমচাপ রেখা, এর আগে ভিডিওতে আমরা অলরেডি দেখিয়েছি যে সমচাপ রেখা বলতে আমরা কি বুঝি। আমরা দুটো সমচাপ রেখা এঁকে নিচ্ছি। ধরা যাক এই সমচাপ রেখাটার চাপ হচ্ছে 1000 মিলিবার আর এটার হচ্ছে 990 মিলিবার। এবার বায়ুর একটা ধর্ম অনুযায়ী বায়ু সর্বদা উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে এই জায়গাটায় কি উচ্চচাপ তুলনামূলকভাবে, আর এই জায়গাটায় কি নিম্নচাপ। তাহলে বায়ু কোন দিক থেকে কোন দিকে যাবে? বায়ু এই দিক থেকে এদিকে যাবে। এই যে বায়ুর এই ধর্ম অনুযায়ী বায়ু উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বায়ু ধাবিত হচ্ছে, অর্থাৎ বায়ু ঢাল কোন দিক থেকে কোন দিকে থাকে? যেই দিকে চাপ বেশি সেদিক থেকে বায়ুর যেদিকে চাপ কম সেই দিকে। এবং চাপ যেহেতু এখানে বেশি, ফলে অটোমেটিক্যালি এখানে ঘনত্বও কিন্তু বেশি হবে এবং এইখানে তুলনামূলকভাবে ঘনত্ব কিন্তু কম হবে। আর এর জন্যই বায়ু উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে যায়। এবার এই যে উচ্চচাপযুক্ত অঞ্চলের দিকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বায়ুর গমন বা ঢাল আমরা যদি লক্ষ্য করে থাকি, ঢালটা ওই দিকে, সেইটাকেই বলা হচ্ছে কিন্তু বায়ুর অবক্রমজনিত আমাদের বা বল বা বায়ুর অবক্রমজনিত বল বা প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ আমি যদি প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সটাকে আমি বলে থাকি PGF দ্বারা। এবার এই যে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এদিক থেকে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বেশি হচ্ছে। সর্বদা একটা জিনিস মাথায় রাখবে, যখন বায়ুর এই যে বা কোনো সমচাপ রেখাগুলো যদি খুবই ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, অর্থাৎ খুবই কাছাকাছি অবস্থান করে, তখন কিন্তু বায়ুর চাপের ঢাল কিন্তু বৃদ্ধি পায়। এবং বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে একটা জিনিস মাথায় রাখবে, অর্থাৎ বায়ুর চাপের ঢাল বেড়ে গেলে কিন্তু সেই জায়গাটা মাথায় রাখবে কিন্তু বায়ুর গতিবেগও বৃদ্ধি পাবে। এবং এই যে বায়ুচাপের ঢাল বেড়ে গেল, যেখানে খুবই ঘন সন্নিবিষ্টভাবে বা কাছাকাছি অবস্থান করছে আমাদের সমচাপ রেখাগুলো, এবার আমাদের এই যে সমচাপ রেখাগুলোর এই যে ঢাল এটাও কিন্তু বেড়ে যাচ্ছে যখন পাশাপাশি বা খুবই ঘন সন্নিবিষ্ট বা খুব কাছাকাছি সমচাপ রেখাগুলো থাকছে। এর ফলে বায়ুচাপের ঢাল বেড়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বায়ুর কিন্তু গতিবেগও বৃদ্ধি পাচ্ছে। এবার আমার একটা মাথায় রাখতে হবে যে এই যে PGF অর্থাৎ প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, এর সঙ্গে সঙ্গে জিওস্ট্রপিক উইন্ডের সঙ্গে কিন্তু আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্স কি? আমি এটা মুছে দিচ্ছি। কোরিওলিস ফোর্স কি? কোরিওলিস ফোর্স হচ্ছে একটা দিক বিক্ষেপক বল। সেটা কিসের জন্য সৃষ্টি হয়? মূলত যেটা সৃষ্টি হয়, পৃথিবী গোল এবং পৃথিবীর এই যে নিজের অক্ষের ওপরে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। ফলে আমাদের এই যে বল, এই যে আবর্তন গতির জন্য বায়ু কি হবে? দিক বিক্ষেপক ঘটবে। এবং সেটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, যেহেতু নিরক্ষরেখা বরাবর এর স্ফীতিটা সর্বাধিক এবং
এই স্ফীতির জন্য নিরক্ষরেখায় কিন্তু আবর্তন বেগ বা আবর্তন গতি কিন্তু সর্বাধিক। কিন্তু এই যদি মেরু অঞ্চলের দিকে দেখি তাহলে আবর্তন গতি কিন্তু শূন্য হয়ে যায়। এবার এই আবর্তন গতির জন্য যে বলটার সৃষ্টি হয় সেটাকেই আমরা বলছি কোরিওলিস ফোর্স। আর এই কোরিওলিস ফোর্স আর পিজিএফ প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স, এই কোরিওলিস ফোর্স এবং প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্সের ভারসাম্য বজায় রাখার জন্যই বা ভারসাম্য বজায় রাখার ফলে যে বায়ুর সৃষ্টি হয় সেটাই কিন্তু জিওস্ট্রপিক বায়ু। আবার বলছি, প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স বা বায়ুর অবক্রমজনিত যে বল তার জন্য বা বায়ু অবক্রমজনিত যে শক্তি এবং কোরিওলিস ফোর্সের জন্য ভারসাম্য অবস্থার ফলে যে বায়ু প্রবাহিত হয়, কীভাবে প্রবাহিত হয়? সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়, সেই বায়ুটাকেই আমরা বলছি কি জিওস্ট্রপিক বায়ু। এবং একটা জিনিস মাথায় রাখবে যে কোরিওলিস বল এবং পিজিএফ এর কিন্তু পরস্পরের বিপরীতে কাজ করে। কিভাবে কাজ করে সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। এরপরে আমি যেটা বললাম যে 0 ডিগ্রিতে আবর্তন গতি সর্বাধিক এবং মেরুতে হচ্ছে আবর্তন গতি শূন্য। কিন্তু এই আবর্তন গতির ফলে যে দিক বিক্ষেপক বল বা দিক বিক্ষেপক সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বহির্মুখী বল, বায়ু সবসময় সেইখানে এই আবর্তন গতির জন্য দিক বিক্ষেপক বা সেন্ট্রিফিউগাল ফোর্স অর্থাৎ কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়। আর এই কেন্দ্র বহির্মুখী বল কিন্তু এই কেন্দ্র বহির্মুখী বলের যে ব্যাপার সেটাই হচ্ছে কোরিওলিস ফোর্সের ক্ষেত্রে দেখা যায় যে এই নিরক্ষরেখায় কিন্তু সেটা কিন্তু একেবারে শূন্য। এবং যত আমরা দেখতে পাবো যে নিরক্ষরেখা থেকে যত মেরুরেখার দিকে যেতে থাকবো তখন দেখতে পাবো কিন্তু কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বল সেটার মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে সেটা একটুখানি দেখাই। আমি এটা পুরোটাই মুছে দিচ্ছি, দরকার পড়লে আবার এঁকে দেবো। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা যদি পৃথিবী হয়ে থাকে তাহলে পৃথিবীর কেন্দ্র এটা নিয়ে 90 ডিগ্রি আমি ধরে নিচ্ছি। এবার পৃথিবীর এই কেন্দ্র এইখান থেকে আমি যদি একটা ব্যাসার্ধ টেনে নিই এবং এখান থেকে যদি আমি একটা লম্ব টেনে নিই, তাহলে আমরা অলরেডি এখান থেকে আমি যদি একটা দেখতে পাই তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে যদি অতিভুজ একটা টেনে নিই এই বরাবর, তাহলে আমরা কি লম্ব বাই অতিভুজ সেখানে আমরা কি পেয়েছি? সাইন থিটা। এবার এই সাইন থিটার মান এখানে যেহেতু 0 ডিগ্রি এটা, তাহলে সাইন থিটার মান এখানে কি হবে? এখানে যদি আমি একটা স্পর্শক টেনে দিই, এখানে এটার মান কত হবে? সাইন 0 ডিগ্রি। কিন্তু যদি 90 ডিগ্রির এখানটায় দেখা যায় তাহলে কিন্তু এটা দেখা যাবে 90 ডিগ্রি থেকে কিন্তু স্পর্শকটা সেটা কি করছে, এই বৃত্তচাপটাকে এখানে 0 ডিগ্রিতে ক্রস করলেও মানে সাইন 0 ডিগ্রি হলেও এই মেরুতে কিন্তু এর মান হচ্ছে সাইন 90। সাইন 0 ডিগ্রিতে মান কত হয়? সর্বনিম্ন 0 এবং সাইন 90-র মান কত হয়? 1, অর্থাৎ এটাই হচ্ছে সর্বাধিক। তাহলে এক্ষেত্রে সর্বাধিক আমরা মেরুরেখার ক্ষেত্রেই দেখতে পাবো, অর্থাৎ এক্ষেত্রে খুবই অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে কোরিওলিস ফোর্স কিন্তু সর্বনিম্ন কিন্তু আমার 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখাতেই হচ্ছে। কারণ এই যে পৃথিবীর আবর্তন গতির জন্য যে আবর্তন গতি শুধুমাত্র কোরিওলিস বলকে শুধু একমাত্র শর্ত হতে পারে না। সেক্ষেত্রে আমার কোরিওলিস বলের ক্ষেত্রে আমার এই যে আবর্তন গতি তার সঙ্গে সঙ্গে আরও দুটো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আবর্তন গতি, যেটা কোরিওলিস ফোর্সকে নিয়ন্ত্রণ করে।
এবং বা এই যে আবর্তন গতি, পৃথিবীর আবর্তন গতির জন্য যে সেন্ট্রিফিউগাল ফোর্স সৃষ্টি হয় সেটা দিকবিক্ষেপক। সেই দিকবিক্ষেপক বল, দিকবিক্ষেপ, বায়ু যে দিকবিক্ষেপ করে, এটা গ্যাসপার ডি কোরিওলিস যেহেতু আবিষ্কার করেছিলেন এবং সেই বলটাকেই বলা হচ্ছে কোরিওলিস বল। এর প্রথম শর্ত বা প্রথম নিয়ন্ত্রককে আবর্তন গতি, 2 নম্বরকে অক্ষাংশ, যেটা আমি দেখালাম যে 0 ডিগ্রিতে কীভাবে সব থেকে নিম্ন হচ্ছে এবং আমাদের মেরু রেখাতে কিভাবে সর্বাধিক হচ্ছে sin 0 ডিগ্রি এবং sin 90 ডিগ্রি, সেখানে এখানে 0 মান, sin 0 ডিগ্রির মান এবং sin 90 মান হচ্ছে 1। কারণ আমি এখান থেকে যদি একটা ভূমিভাগ টেনে নিই এবং লম্ব এবং অতিভেজ যেহেতু বৃত্তচাপটা রয়েছে, এখান থেকে একটা স্পর্শক টেনে দিলে অটোমেটিক্যালি আমরা এটা কিন্তু পেয়ে যাব অক্ষাংশ। এবং 3 নম্বর হচ্ছে বায়ুর গতিবেগ। বায়ুর গতিবেগের সঙ্গে কিন্তু মাথায় রাখতে হবে এই কোরিওলিস বল কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ বায়ুর গতিবেগ যদি বৃদ্ধি পায় তাহলে কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বল সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বায়ু যেই দিকে প্রবাহিত হবে সেটা কিন্তু মানে তার সঙ্গে কোরিওলিস ফোর্স সেটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা সমকোণে প্রবাহিত হবে। আবার বলছি, বায়ু যেই দিকে প্রবাহিত হবে বা তার সঙ্গে কোরিওলিস ফোর্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবাহিত হবে। এবার আমার কথা হচ্ছে যে বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলেও কিন্তু কোরিওলিস ফোর্স বৃদ্ধি পাবে, এটা আমরা জেনে নিলাম। তাহলে আমরা কী কী জিনিস জেনে নিলাম? একটা হচ্ছে পিজিএফ কি, অর্থাৎ অবক্রমজনিত শক্তি বায়ুর, অর্থাৎ বায়ু উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে যায়, অর্থাৎ ঢাল বরাবর সে কিন্তু অবশ্যই বায়ুর গতি অনুসারে উচ্চচাপ থেকেও নিম্নচাপের দিকে যাবে। এটি হচ্ছে যে ঢাল বা বলের সৃষ্টি হচ্ছে, যেটিকেই বলা হচ্ছে বায়ুর অবক্রমজনিত বল বা প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। আর অন্যদিকে কোরিওলিস ফোর্স পেলাম কি, যে আমাদের পৃথিবীর আবর্তন গতি এর ফলে যে বায়ুর দিক বিক্ষেপক বা কেন্দ্র বহির্মুখী বল হয় সেটা গ্যাসপার ডি কোরিওলিস তিনি আবিষ্কার করেছিলেন। তার নামানুসারে এই কোরিওলিস ফোর্সের এই কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বলের উদ্ভাবন হয়। এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে আবর্তন গতি পৃথিবীর এই 0 ডিগ্রিতে আবর্তন গতি বৃদ্ধি সবথেকে সর্বাধিক হওয়া সত্ত্বেও এবং মেরুরেখাতে সর্বনিম্ন হওয়া সত্ত্বেও বা 0 ডিগ্রি হওয়া সত্ত্বেও কোরিওলিস ফোর্সের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে আবর্তন গতি সেটা করছে মানে তাকে নিয়ন্ত্রণ করছে সেটা না, তার সঙ্গে সঙ্গে অক্ষাংশ এবং বায়ুর গতিবেগও সেটা কিন্তু নিয়ন্ত্রণ করছে। এবং অক্ষাংশের ক্ষেত্রে দেখলাম যে এই কোরিওলিস ফোর্স কিন্তু 0 ডিগ্রি অক্ষাংশে কিন্তু সর্বনিম্ন এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সর্বাধিক। কারণ কি, আমাদের এইখানে যে দিক বিক্ষেপক বল অর্থাৎ এই যে আবর্তন গতির জন্য যে সেন্ট্রিফিউগাল ফোর্সের সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু এই সাইন 0 ডিগ্রিতে, যেখানে কিন্তু স্পর্শক যদি টানা যায় তাহলে কিন্তু সাইন থিটার মান কিন্তু সাইন থিটার যদি ডিগ্রিটা হয় সেই ডিগ্রিটা হবে 0 ডিগ্রি, যার মান 0। কিন্তু 90 ডিগ্রি অর্থাৎ মেরুতে, সেটা উত্তর গোলার্ধেই হোক বা দক্ষিণ গোলার্ধেই হোক, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো সাইন 90-র মান হচ্ছে 1 এবং সেটা হচ্ছে এই ক্ষেত্রে সর্বাধিক। তাহলে সেক্ষেত্রে কোরিওলিস ফোর্সটাও কিন্তু সর্বাধিকই হবে মেরু অঞ্চলে। এবং এর পরে যেটা রয়েছে যে কোরিওলিস বল নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেটা হচ্ছে বায়ুর গতি। বায়ুর গতিবেগের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে। ফ্রিকশনাল ফোর্সটা কি? ফ্রিকশনাল ফোর্সটা কি? ফ্রিকশনাল ফোর্স হচ্ছে আমাদের ঘর্ষণজনিত শক্তি। অর্থাৎ কোনো বায়ু যখন সমুদ্রের ওপর দিয়ে যাবে তখন যতখানি না তাকে বাধার সৃষ্টির সম্মুখীন হতে হবে, তার থেকে বেশি বাধার সম্মুখীন হতে হবে কিন্তু স্থলভাগে। আবার বলছি যে স্থলভাগের তুলনায় জলভাগে কিন্তু কম বাধার সম্মুখীন হতে হয় এবং বায়ুর গতিবেগ কিন্তু সমুদ্রে সেই জন্য বেশি হয়ে থাকে। এবার বায়ুর গতিবেগ যেহেতু স্থলভাগে কম, সেই জন্য আমরা দেখতে পাবো ভূপৃষ্ঠ বরাবর কিন্তু কোরিওলিস ফোর্সও কম হবে। কারণ এর আগে আমি কি বললাম যে বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলে সেটা কিন্তু আমাদের কোরিওলিস ফোর্সও কিন্তু বৃদ্ধি পায়, বায়ুর গতিবেগ যদি বৃদ্ধি পায় থাকে। এবার বায়ুর গতিবেগ যদি বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে
আমার কোরিওলিস ফোর্স বৃদ্ধি পাচ্ছে, এটা কোথায়? ভূপৃষ্ঠ বরাবর নিশ্চয়ই সেটা হবে না, কারণ ভূপৃষ্ঠ বরাবর ফ্রিকশনাল ফোর্স সর্বাধিক। দেখা যায় সাধারণত যে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা 500 মিটার বা তার বেশি 1000 মিটারের দিকে এগোতে থাকি, 500 মিটার থেকে তারও ঊর্ধ্বে যেতে থাকি, তাহলে কিন্তু ফ্রিকশনাল ফোর্স যেটা বা ঘর্ষণজনিত শক্তি সেটা কিন্তু আস্তে আস্তে 500 মিটারের পর থেকে ভূপৃষ্ঠ থেকে উলম্ব বা উপরের দিকে কিন্তু 500 মিটারের পর থেকে কিন্তু বেশি হতে থাকে, ফ্রিকশনাল ফোর্সটা কমতে থাকে, এবং যার জন্য বায়ুর গতিবেগটাও কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু উপরের দিকে বৃদ্ধি পায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ওপরের দিকে যে বায়ুর গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে খুব অটোমেটিক্যালিভাবে এটাও বলা যায় যে বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলে এফসি যেটা ফোর্স অফ কোরিওলিস বা কোরিওলিস ফোর্স, সেটাও তাহলে আমার বৃদ্ধি পাবে। কারণ আমি কি বলেছি, বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলে কোরিওলিস বল বা কোরিওলিস ফোর্সও সেটাও বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে খুব সহজেই বলা যেতে পারে যে কোরিওলিস ফোর্স বৃদ্ধি পাচ্ছে, কারণ ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাচ্ছি সেজন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু কমতে থাকছে, যার জন্য বায়ুর গতিবেগ বৃদ্ধি পাচ্ছে এবং কোরিওলিস ফোর্সও বৃদ্ধি পাচ্ছে। এবার এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমি আগেও বললাম, যে বায়ুর দিক সেটার সঙ্গে কিন্তু কোরিওলিস ফোর্স কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা সমকোণে প্রবাহিত হয়। এবার হচ্ছে আমাদের তিনটে জিনিস আমরা কিন্তু পেয়ে গেলাম, যেটা আবর্তন গতি, যেটা কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু এই আবর্তন গতির জন্য সৃষ্টি হচ্ছে। কিন্তু কোরিওলিস ফোর্স শুধুমাত্র যে আমাদের আবর্তন গতির দ্বারাই নিয়ন্ত্রিত তা নয়, তার সঙ্গে অক্ষাংশটাকেও মাথায় রাখতে হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্ষাংশ ভেদে, অর্থাৎ অক্ষাংশ যত বৃদ্ধি পেতে থাকবে তত আমরা দেখতে পাবো যে আমাদের কোরিওলিস ফোর্স অক্ষাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, যেখানে আমাদের নিরক্ষরেখায় কিন্তু কোরিওলিস ফোর্স কিন্তু 0, একেবারে নিরক্ষরেখায়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা গতিবেগের ক্ষেত্রেও দেখলাম যে ভূপৃষ্ঠ থেকে আমাদের কোরিওলিস ফোর্স গতিবেগ যদি বায়ুর ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে, যেহেতু ফ্রিকশনাল ফোর্স সেটা যেহেতু বা ঘর্ষণজনিত শক্তি সেটা যেহেতু ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বা স্থলভাগের থেকে জলভাগে যদি দেখা যায়, তাহলে সেখানে ঘর্ষণজনিত শক্তি কম, সেই জন্য সেখানে কিন্তু অটোমেটিক্যালিভাবে বায়ুর গতিবেগও বৃদ্ধি পাবে, এবং বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলে কোরিওলিস ফোর্সও কিন্তু বৃদ্ধি পাবে। এটা বোঝা হয়ে গেল। তাহলে কোরিওলিস বল যে আমার 3টে ক্রাইটেরিয়া বা 3টি নিয়ন্ত্রকের বা 3টি শর্তের ওপরে মানে তার বলটা প্রযুক্ত হয়, সেটা কিন্তু আমরা বুঝতে পেরে গেলাম। এবার আমরা অবক্রমজনিত শক্তি এবং এই যে আমাদের ফ্রিকশনাল ফোর্স এবং তার সঙ্গে কোরিওলিস বল কিভাবে সমতা বজায় রেখে, এবং কখন সমতা বজায় না থাকার ফলে জিওস্ট্রপিক উইন্ড সৃষ্টি হচ্ছে না, বা কখন সমতা বজায় রাখার ফলে যে বায়ু দিক পরিবর্তন করে সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে প্রবাহিত হয়, এবং যার জন্য সেটাকে বলা হচ্ছে জিওস্ট্রপিক উইন্ড বা জিওস্ট্রপিক বায়ু, সেটা নিয়ে একটুখানি ব্যাখ্যা করি। দেখো, এই জায়গাটা যদি একটুখানি লক্ষ্য করা যায় জিওস্ট্রপিক বায়ুর ক্ষেত্রে, যেটা আমি আগেও এঁকেছিলাম, যে এটা হচ্ছে 1000 মিলিবারের একটা সমচাপ রেখা এবং এটা হচ্ছে 900 মিলিবারের একটা সমচাপ রেখা। এবার আমার বায়ু সবসময় উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে যাবে, ধরে নিলাম এই দিকে যাচ্ছে। এবার আমার এইখানটায় একটা লক্ষ্য করার বিষয়, ধরে নেওয়া যাক আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে কিন্তু বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা ফেরেলের সূত্র অনুসারে আমরা সবাই জানি। ধরা যাক কোনো একটা বায়ু সেটা প্রবাহিত হচ্ছে এদিকে, তাহলে এইখানটায় আমার এই যে পিজিএফটা, এটা পিজিএফ লিখে দিলাম, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, এবং এটা হচ্ছে বায়ু প্রবাহের দিক। এবার আমার বলেছে যে কোরিওলিস ফোর্স বায়ু প্রবাহের দিকের
সঙ্গে সমকোণে প্রবাহিত হবে। তাহলে এই জায়গাটায় যদি আমি 90 ডিগ্রি দেখা যাক, তাহলে এই জায়গাটায় আমার এই বায়ুপ্রবাহের দিকের সঙ্গে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এফসি বা কোরিওলিস ফোর্স সিএফ দিয়েও বিচার করা যেতে পারে, যে এফসি অর্থাৎ এই জায়গাটা কি 90 ডিগ্রি, যেহেতু এইটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার আমার বায়ুপ্রবাহের ক্ষেত্রে আমার দেখা যাবে যে কি, আমি কোরিওলিস ফোর্সের ক্ষেত্রে আরেকটা নিয়ন্ত্রক কি, সেখানে বায়ুপ্রবাহের গতিবেগ। সেখানে গতিবেগের ক্ষেত্রে আমার নিয়ন্ত্রণ করছে কে? ফ্রিকশনাল ফোর্স। তাহলে আমি ধরে নিই যে ফ্রিকশনাল ফোর্স এবার এই ফ্রিকশনাল ফোর্স এই দিকে এরকমভাবে আমার রয়েছে। তাহলে ফ্রিকশনাল ফোর্সের জন্য আমার বায়ুপ্রবাহের দিকটা এই দিকটায় রয়েছে। কিন্তু যদি ফ্রিকশনাল ফোর্স আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ যদি এটা আস্তে আস্তে, এইটাকে যদি আমি একটা অনুভূমিক রেখা ধরে নিই, তাহলে এটা হচ্ছে মান কত? 0 ডিগ্রি, এটার 0 ডিগ্রি মান। তাহলে ফ্রিকশনাল ফোর্স তার যদি এইখানে ধরে নেওয়া যাক এখন আমার 30 ডিগ্রি কোণ করে রয়েছে। এবার এই 30 ডিগ্রি ফ্রিকশনাল ফোর্সের জন্য কোরিওলিস ফোর্সও কিন্তু এই পিজিএফ এর কিন্তু বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে না। অর্থাৎ পিজিএফ এবং ফ্রিকশনাল ফোর্স, পিজিএফ এবং কোরিওলিস ফোর্স, এটা যদি পিজিএফ ধরে নিই আর এটাকে যদি কোরিওলিস ফোর্স ধরে নিই, তাহলে আমার কোরিওলিস ফোর্স এবং পিজিএফ এই দুটো যখন পরস্পরের বিপরীতে প্রবাহিত হবে, তখনই কিন্তু জিওস্ট্রপিক উইং তার ভারসাম্য বজায় রাখার জন্য ভারসাম্য বজায় রেখে প্রবাহিত হবে। এইটাকে বলা হবে কি? জিওস্ট্রপিক বায়ু। মানে আমার এই পজিশনটা, অর্থাৎ যখন পিজিএফ অর্থাৎ প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স বা বায়ুর অবক্রমজনিত শক্তি এবং এই এফসি অর্থাৎ কোরিওলিস ফোর্স যখন পরস্পরের বিপরীতে সমভাবে প্রবাহিত হবে, পরস্পরের বিপরীতে প্রবাহিত হবে এবং সমভাবে প্রবাহিত হচ্ছে কিন্তু বিপরীত দিকে, তখন বায়ু সমচাপ রেখার সঙ্গে, সমচাপ রেখা এখানটা একটা রয়েছে আর একটা এখানে রয়েছে, ধরে নেওয়া যাক 990 আর একটা হচ্ছে 1000 মিলিবার। তাহলে তখন সমপ্রেশ রেখার সঙ্গে বা আমাদের সমচাপ রেখার সঙ্গে বায়ু সমান্তরালে প্রবাহিত হবে এবং সেটাকে বলা হচ্ছে কি, যে বায়ুটা প্রবাহিত হচ্ছে তখন তাকে জিওস্ট্রপিক বায়ু হবে। তার মানে এটা হচ্ছে জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হওয়ার ক্ষেত্রে একটা আদর্শ, যেখানে পিজিএফ এবং এফসি অর্থাৎ কোরিওলিস ফোর্স এবং প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স পরস্পরের বিপরীতমুখীভাবে প্রবাহিত হবে। তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্স, এবার এই জায়গাটা চলে আসি, ফ্রিকশনাল ফোর্স যেহেতু এখানে কাজ করছে, সেই জন্য এখানে বায়ুপ্রবাহের দিকটাও কিন্তু এই দিকটায় রয়েছে। এবার আস্তে আস্তে ধরে নেওয়া যাক এই ফ্রিকশনাল ফোর্স 0 ডিগ্রি হয়ে গেল। তাহলে ফ্রিকশনাল ফোর্স যদি 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বায়ুপ্রবাহের এই দিকটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাও এখন কিভাবে প্রবাহিত হবে? তখন এটা বায়ুপ্রবাহের দিকটা এরকম হবে। কারণ আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে বায়ু যেদিকে প্রবাহিত হবে তার বিপরীত দিকে কিন্তু তার ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে। অর্থাৎ এই দিকে প্রবাহিত হচ্ছে বায়ুপ্রবাহ, তার ঠিক বিপরীত দিকে আমার প্রবাহিত হচ্ছিল কি? ফ্রিকশনাল ফোর্স, যেটা আস্তে 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 কমতে কমতে দেখা গেল যে 0 ডিগ্রি হয়ে গেল। তার মানে এইটা ট্রান্সফার হয়ে, এটা ফ্রিকশনাল ফোর্স ছিল এখান থেকে, এটা ট্রান্সফার হয়ে এখন ফ্রিকশনাল ফোর্স কোনটা হয়ে গেল? এটা, যার মান হয়ে গেছে কত? 0 ডিগ্রি ফ্রিকশনাল ফোর্স। তাহলে 0 ডিগ্রি হয়ে যাওয়ার ফলে এই বায়ুপ্রবাহের এটাও এই দিকে প্রবাহিত হয়ে যাবে। এবার যদি এইটার সঙ্গে আবার কি বলেছি, যে বায়ুপ্রবাহের দিকের সঙ্গে কোরিওলিস ফোর্স 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তাহলে এইটা যদি এইভাবে প্রবাহিত হয়, অর্থাৎ বায়ুপ্রবাহের দিক এবার বায়ুপ্রবাহের দিক এই দিকে হয়ে গেল, কারণ ফ্রিকশনাল ফোর্স আমার 0 ডিগ্রি হয়ে গেছে বা নেই বললেই চলে। বায়ুপ্রবাহের যেহেতু বিপরীত দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করে, তাহলে এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে আবার কি আরেকটা জিনিস বলা হয়েছে কি,
যে কোরিওলিস ফোর্স কিন্তু বায়ু প্রবাহের দিকের সঙ্গে কিভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবাহিত হবে, সমকোণে। তাহলে সমকোণে যদি প্রবাহিত হতে হয় তাহলে কোরিওলিস ফোর্সটাকে এইভাবে প্রবাহিত হতে হবে, তবেই এটা 90 ডিগ্রি হবে। এই যে এই জায়গাটা এবার দেখো, এই যে এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি, তাহলে এটা কি 90 ডিগ্রি। তাহলে কোরিওলিস ফোর্স আগে ছিল এই জায়গাটায়, এখন হলো এই জায়গাটায়। বায়ুপ্রবাহের দিক ছিল আগে এই জায়গাটায়, এবার হলো এই জায়গাটায়। তাহলে এবার কোরিওলিস ফোর্স পিজিএফ এর সঙ্গে কিভাবে প্রবাহিত হচ্ছে, পরস্পরের বিপরীতমুখী পিজিএফ এর সঙ্গে কোরিওলিস ফোর্স, এবং যার ফলে বায়ুপ্রবাহের দিক কি হয়ে গেছে, সমপ্রেষ রেখার সঙ্গে, দেখো এই যে তীর চিহ্নটা, এটা কিন্তু সমপ্রেষ রেখার সঙ্গে কি একেবারে সমান্তরালে প্রবাহিত হচ্ছে। তাহলে এই বায়ু প্রবাহটাকে তাহলে আমি বলছি কি, এই যেখানে বলেছি যেটা জিওস্ট্রপিক বায়ু। বোঝা গেছে? তাহলে কিভাবে আমাদের ফ্রিকশনাল ফোর্স এবং পিজিএফ জিওস্ট্রপিক উইন্ডকে নিয়ন্ত্রণ করছে। সোজা বাংলা ভাষায় যদি জিওস্ট্রপিক উইন্ড কাকে বলে বা এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে লিখতে পারো যে বায়ুর অবক্রমজনিত বল এবং কোরিওলিস বল পরস্পরের বিপরীতমুখী বা বিপরীত দিকে প্রবাহিত হওয়ার ফলে বায়ু সমপ্রেষ রেখার সঙ্গে সমান্তরালে প্রবাহিত হলে যে বায়ুটার সৃষ্টি হবে, সমপ্রেষ রেখার সঙ্গে সমান্তরালে যে বায়ুটার সৃষ্টি হবে, সেই বায়ুটাকে বলা হয়ে থাকবে জিওস্ট্রপিক উইন্ড। বোঝা গেছে? বা জিওস্ট্রপিক বায়ু। এই গেল হচ্ছে আমাদের জিওস্ট্রপিক উইন্ড এবং তার সঙ্গে সঙ্গে বায়ুর অবক্রমজনিত বল এবং তার সঙ্গে সঙ্গে কোরিওলিস ফোর্স এবং তার নিয়ন্ত্রকগুলো আমি ইন ডিটেলসে ব্যাখ্যা করলাম। আশা করি তোমরা ব্যাপারটাকে খুব সহজে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের প্রশ্ন করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা জিওস্ট্রপিক বায়ু পেয়ে গেলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা জেট বায়ু সম্বন্ধে এবং ভারতের জলবায়ুতে এবং বা ভারতের মৌসুমী বায়ুতে এই জেট বায়ুর প্রভাব কতখানি সেটা সম্বন্ধে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।